আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের সাথে আলোচনা করব বকেয়া এবং অগ্রিম এই টপিকটা নিয়ে। বকেয়া এবং অগ্রিম এই টপিকটা আমরা প্রতিনিয়তই দেখি হিসাব বিজ্ঞানে। এর কারণ হচ্ছে ব্যয় এবং আয় এই দুইটা জিনিস নিয়ে, এই দুইটা বিষয় নিয়েই হচ্ছে হিসাব বিজ্ঞান। আমি আয় করি, এর থেকে ব্যয় বাদ দিই, আমার লাভ থাকে। এ হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। এখন এর সাথে প্রতিটা ব্যয়ের সাথেই বকেয়া এবং অগ্রিম জড়িত এবং প্রতিটা আয়ের সাথেই বকেয়া এবং অগ্রিম জড়িত, কারণ ব্যবসা করতে গেলে ধারে বাকিতে বা অগ্রিমে এগুলো হয়েই থাকে, এটা স্বাভাবিক। এখন বকেয়া কি? বকেয়া হচ্ছে আমি কারো কোনো কাজ করে দিলাম, কিন্তু সে আমাকে টাকাটা দিল না, এটা হচ্ছে বকেয়া। আবার আমার কাজ কেউ করে দিল, আমি তাকে টাকাটা দিলাম না, এটা হচ্ছে বকেয়া। আর অগ্রিম হচ্ছে আমি কোনো সেবা গ্রহণ করার আগেই টাকাটা প্রদান করলাম, এইটা অগ্রিম। আবার আমার কাছে কেউ অগ্রিম টাকা প্রদান করলো সে সেবাটা নেওয়ার আগেই, এইটা হচ্ছে অগ্রিম। এখন আয় বা ব্যয় প্রতিটা বিষয়ের সাথেই অগ্রিম এবং বকেয়া যুক্ত থাকতে পারে। সবার আগে আমরা দেখি, যেমন এইখানে আমি তোমাদের বকেয়া এবং অগ্রিমের বিস্তারিত অনেক আলোচনা এখানে আছে। এগুলো যদি তোমরা পড়ো, আশা করি শিক্ষকের আর প্রয়োজন হবে না। এই একটা ভালো বই একটা শিক্ষকের কাজ করে। এখন এটা যদিও বই না, কিন্তু এর শীটটা এমনভাবে আমি তৈরি করেছি যাতে তোমাদের এটা পড়লে এই বকেয়া এবং অগ্রিম সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, আশা করি ইনশাল্লাহ। এখানে যেহেতু এগুলো আলোচনা করা আছে, আমি এর ভিতরে আর যাচ্ছি না। আমি এখন আমরা এটা দেখি, বকেয়া ব্যয় এবং অগ্রিম আয় কারবারের দায়। আবার বকেয়া আয় এবং অগ্রিম ব্যয় কারবারের সম্পদ। কারবার বলতে ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝানো হয়। এখন দেখি বকেয়া ব্যয় এবং অগ্রিম আয় কারবারের দায় কিভাবে হয়, একটু আমরা ভাবি। আমরা এইটা মাথায় রাখবো, ব্যবসা প্রতিষ্ঠান যদি কারো কাছে কিছু পায় সেটা হচ্ছে সম্পদ, আর ব্যবসায়ের কাছে যদি কেউ কিছু পায় সেটা হচ্ছে দায়। এখন তুমি যেহেতু ব্যবসায়ের একজন ক্যাশিয়ার, তো তুমি ভাবো, যদি তোমার কাছে চাও, মানে ব্যবসায়ের কাছে চাও, তো তোমার কাছে বা ব্যবসায়ের কাছে যদি কেউ কিছু পায়, তাহলে প্রেশার কার মাথায় থাকে? অবশ্যই তোমার মাথায় থাকে যে এই লোকটা আমার কাছে টাকা পাবে, তো এই লোকটা আমার কাছে আসলে আমার টাকা দিতে হবে। এই ধরনের একটা দায় বা প্রেশার তোমার মাথায় থাকে, সুতরাং এটা হচ্ছে তোমার দায়। আর সম্পদ কোনটা? তুমি কারো কাছে টাকা পাবে, এইটা হচ্ছে সম্পদ। তুমি বলতে ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝালো। যেহেতু তুমি ব্যবসা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিত্বকারী, সেহেতু তুমি বলতে এখানে ব্যবসা প্রতিষ্ঠানকেই বোঝানো হয়। এবারে আমরা বকেয়া বেতন ৬,০০০ টাকা। বকেয়া বেতন কি? বকেয়া বেতন হচ্ছে আমার প্রতিষ্ঠানে যেসব কর্মচারী কাজ করে, এই কর্মচারীর আমি ৬,০০০ টাকা বেতন দিতে পারি নাই। এখন বকেয়া কিভাবে হয়? বকেয়া হয় তখনই যখন ওই কর্মচারী আমার প্রতিষ্ঠানে কাজ করলো, কিন্তু আমি তার টাকা যথাসময়ে দিতে পারলাম না। সুতরাং ওই কর্মচারী কিন্তু আমার কাছে টাকা পাওনা হয়ে গেছে এবং সে আমার কাছে টাকাটা দাবি করতে পারে। সুতরাং বেতন নামক আমার ব্যয়টা সংগঠিত হয়ে গেছে। যেহেতু বেতন নামক ব্যয়টা আমার সংগঠিত হয়ে গেছে, তো হিসাব বিজ্ঞান আমাকে বলে এটা তোমার ব্যয় হয়ে গেছে। হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি অনুযায়ী যদি কোনো লেনদেন সংগঠিত হয়, তবে সেটা বকেয়া হোক বা নগদই হোক, তার জাবেদা দিতে হবে। তাহলে বকেয়া বেতন ৬,০০০ টাকা, এর জাবেদাটা কি হবে? বকেয়া বেতন ৬,০০০ টাকা, যেহেতু আমার বেতন নামক ব্যয়টা সংগঠিত হয়ে গেছে, সুতরাং বেতন হিসাব ডেবিট। আর এই কারণে কি আমার নগদ টাকা দিছি আমি? না, এর জন্য আমি নগদ টাকা দিইনি। সুতরাং নগদান হিসাব আর ক্রেডিট করা যাইতেছে না। তাহলে ক্রেডিট করব কি? বকেয়া বেতন হিসাব ক্রেডিট। কেন বকেয়া বেতন হিসাব ক্রেডিট হবে? এর কারণ হচ্ছে, যেই কর্মচারী আমার কাছে টাকা পায় সে তো আমার কাছে বলবে আমার বেতনটা বকেয়া রয়েছে, আমার টাকাটা দেন। সুতরাং আমার মাথায় একটা প্রেশার আছে যে বেতন বকেয়া রয়ে গেছে, এই টাকাটা আমার তাকে দিতে হবে। এই জন্য বকেয়া বেতন একটা দায়। যখনই আমি টাকাটা পরিশোধ করবো, তখন এই প্রেশারটা আমার মাথা থেকে চলে যাবে, তখন এই দায়টাও হ্রাস হয়ে যাবে। এখন আমার কিন্তু একটা দায় বৃদ্ধি আছে। বকেয়া বেতন একটা চলতি দায়, এটা বৃদ্ধি আছে আপাতত। যখন আমি দেবো টাকাটা, তখন বকেয়া বেতনটা হ্রাস পাবে। এইবার আমরা দেখি বকেয়া ভাড়া। উদাহরণ ২। বকেয়া ভাড়া সেম, ভাড়া হচ্ছে একটা ব্যয়। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো, ব্যয় যদি বকেয়া হয় সেটা প্রতিষ্ঠানের দায়। ব্যয় বকেয়া হইলে প্রতিষ্ঠানের দায়, আর আয় অগ্রিম হইলে প্রতিষ্ঠানের দায়। কিভাবে আয় অগ্রিম হইলে প্রতিষ্ঠানের দায় হয় সেটা আমরা ৩ নম্বর উদাহরণে শিখব। এবারে ২ নম্বর উদাহরণ দেখি।
বকেয়া ভাড়া 10,000 টাকা। বকেয়া ভাড়া হচ্ছে আমি ব্যবসা প্রতিষ্ঠানের ওই যে অংশটা আমি ভাড়া নিয়ে থাকি 1 মাস আমি থাইকা ফালাইছি। সুতরাং এখন ওই বাড়িওয়ালা আমার কাছে 1 মাসের ভাড়া পায়। কত টাকা পায়? 10,000 টাকা। কিন্তু আমি যথাসময়ে ওই ভাড়াটা দিতে পারলাম না। আমি কিন্তু থাইকা ফালাইছি, সুতরাং ব্যয় হয়ে গেছে। আমি নগদ টাকা দেই বা না দেই, ব্যয় আমার কিন্তু হয়ে গেছে। সুতরাং ভাড়া হিসাব ডেবিট, ব্যয় যেহেতু হয়েছে ভাড়া হিসাব ডেবিট। আমি নগদ দিছি বা দেই না এটা দেখার দরকার নেই। এইবারে আসি নগদ দিলাম কিনা। যদি নগদ দিতে পারতাম নগদান হিসাব ক্রেডিট হইতো, আমি কিন্তু নগদ দিতে পারি নাই। তাহলে এখন কি হবে? এখন বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট হবে, কারণ ওই ভাড়াটা আমার বকেয়া রয়ে গেছে। সুতরাং এই যে আমার মাথায় একটা প্রেশার রয়ে গেছে যে ভাড়াটা আমার দিতে হবে, ওই বাড়িওয়ালা আমার কাছে টাকা চাইবে। তো এই জন্য এটা আমার একটা দায় সৃষ্টি হইলো। কতদিন দায় থাকবে? যতদিন না আমি বকেয়া ভাড়াটা পরিশোধ করতেছি। ভাড়াটা পরিশোধ করে দিলে সাথে সাথে দায়টা আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার জাবেদাটা কি হলো আবার একটু বলি আমরা। বকেয়া ভাড়া 10,000 টাকা, জাবেদা হবে ভাড়া হিসাব ডেবিট এবং বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। এইবার আসি অগ্রিম সেবায়। এবার একটা আয়ের দিকে যাই। আয়ের দিকে আয় যদি অগ্রিম হয় তাহলে কারবারের দায় হয়। কেন হয়? দেখো, তুমি কারো হয়ে কোনো কাজ করে দিলা না, কিন্তু তুমি টাকাটা নিয়ে রাখলা, তাহলে এটা তোমার কি হবে? যে কোনো সময় ওই ব্যক্তি তোমার কাছে টাকা চাইতে পারে। এখন আমরা শিখব উদাহরণ 3। এখানে আয় সম্পর্কে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে। আয় যদি অগ্রিম হয় এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। এখন আয় অগ্রিম হলে এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায় কেন হবে? সহজ কথা, তুমি কাউকে সেবা দেওয়ার আগেই তার কাছ থেকে টাকা নিয়ে রাখছো। তো এই টাকা নেওয়ার পর সাপোজ তুমি কোনো কারণে তাকে এই সেবাটা দিতে পারলা না, তাহলে ওই ব্যক্তি কি তোমার কাছে টাকা পাবে না? এক কথায় উত্তর হ্যাঁ, পাবে। তুমি তো তাকে সেবাটা দেও নাই। যেহেতু তুমি তার সেবাটা দিতে পারো নাই, সেহেতু ওই ব্যক্তি তোমাকে ওই টাকাটা দিতে বাধ্য থাকবে। যেমন তুমি কোনো একটা বাড়িতে ভাড়া থাকো, 3 মাসের ভাড়া তুমি অগ্রিম দিয়ে দিছো। তো ওই মাসে তুমি 3 মাসের ভাড়া অগ্রিম দিলা, ওই মাসেই বাড়িটা ভেঙে দিছে। তো বাড়িওয়ালার কাছে তুমি অবশ্যই 3 মাসের ভাড়াটা পাও, কারণ ওই 3 মাস তুমি বাড়িওয়ালার ওই বাড়িতে তুমি আর থাকো নাই, সেবাটা তুমি পাও নাই। তো এইটা ওই বাড়িওয়ালার জন্য একটা দায়। এই জন্য সেবা আয়, এটা যতক্ষণ পর্যন্ত আমি সেবাটা না দিই ততক্ষণ পর্যন্ত, যদি টাকাটা তার আগেই টাকাটা নিয়ে নিই ততক্ষণ পর্যন্ত ওই টাকাটা আমার জন্য দায় হিসাবে থাকবে। আচ্ছা, এবার দেখি এখানে বলা আছে অগ্রিম সেবায় 5,000 টাকা। তাহলে যেহেতু আমি সেবা দেই নাই কিন্তু টাকাটা নিয়ে রাখছি, তো নগদান আমার ক্যাশে নগদ টাকা বাড়ছে। আমি যেহেতু ক্যাশিয়ার, আমি কি ভাববো আমার ক্যাশে টাকা বাড়ছে নাকি কমছে? আমার ক্যাশে কিন্তু টাকা বাড়ছে, তো নগদান হিসাব ডেবিট। আর এই টাকাটা কেন বাড়লো? আমি সেবা দেওয়ার আগেই টাকাটা নিয়ে রাখছি। তাহলে এই যে সেবা দেওয়ার আগে যেহেতু টাকাটা নিয়ে রাখলাম, এই জন্য অগ্রিম সেবায় নামে একটা দফা আসবে, এটা আমার জন্য দায়, চলতি দায়, এটা ক্রেডিট। তো জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, অগ্রিম সেবা আয় হিসাব ক্রেডিট। আশা করি এখানে আর কোনো সমস্যা নাই। এবার তোমরা এই 5টা জাবেদা করবা। এই 5টা জাবেদা তোমাদের বাসার কাজ। তোমরা কইরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্টে জানালে আমি তোমাদের প্রয়োজনে সলভ একটা ক্লাস করব, যাতে তোমাদের কোনো সমস্যা থাকলে আমি এটা বিস্তারিতভাবে আলোচনা করতে পারি। আচ্ছা, এবার একটু দেখো মনে আছে কিনা তোমাদের, আমরা কিন্তু একটা অংশ আলোচনা করছি, সেটা হচ্ছে বকেয়া ব্যয় এবং অগ্রিম আয় কারবারের দায়। কারবার মানে প্রতিষ্ঠান। এইবারে এই অংশটা আলোচনা করব বকেয়া আয় এবং অগ্রিম ব্যয় কারবারের সম্পদ। বকেয়া আয় এবং অগ্রিম ব্যয় কারবারের সম্পদ কিভাবে একটু দেখি নিচে। আচ্ছা, বকেয়া আয় এবং অগ্রিম ব্যয়। বকেয়া আয় বলতে বোঝায় আমি কাউকে সেবা দিছি কিন্তু সে আমাকে টাকাটা দেয়নি। মনে করো তুমি একজন সেলুন ব্যবসায়ী, এখন তুমি কারো চুল কাইটা দিলা, কিন্তু সে ওই চুল কাটার পরে সে বললো যে ভাই আমার কাছে তো এখন টাকা নেই, আপনি কয়েকদিন পরে টাকাটা নিয়েন। তুমি কিন্তু সেবা দিয়ে দিছো। তো হিসাব বিজ্ঞান কি বলে? যদি ব্যয় সংগঠিত হয় তখন এটা ব্যয় হয়ে গেছে, নগদ টাকা দেও বা না দাও। যদি আয় সংগঠিত হয়, নগদ টাকা পাইছো না পাও না ওটা দেখার দরকার নাই, আয় হয়ে গেছে। তো তুমি যখন সেবা তারে দিছো, সুতরাং তোমার আয় হয়ে গেছে। তো আয় বাড়লে কি হয়? ক্রেডিট। সেবা আয় হিসাব ক্রেডিট হবে, এতে কোনো ভুল নাই, আর এতে কোনো কনফিউশন রাখার দরকার নাই। এইবারে ভাববো আমি কি নগদ টাকা পাইছি? না, আমি নগদ টাকা পাই নাই, নগদান হিসাব ডেবিট করা যাইতেছে না। তাহলে কি করবো আমি? দেখো এই যে এখানে সেবা আয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট করলাম। কেন প্রাপ্য হিসাব ডেবিট করলাম? প্রাপ্যকে, প্রাপ্য হিসাব হচ্ছে দেনাদার। এই দেনাদারের আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব। সেবা আয়ের ক্ষেত্রে আমরা জানি প্রতিষ্ঠান দুই ধরনের হয়, একটা হচ্ছে
পণ্যদ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান। সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রাপ্য লেখাটাই ভালো। আচ্ছা, মূলত দেনাদারকে আমরা প্রাপ্য লিখতে পারি, সেটা পণ্যদ্রব্যের ক্ষেত্রেও আর সেবার ক্ষেত্রেও। তবে সেবামূলক ব্যবসায়ের ক্ষেত্রে দেনাদার না লেখাটাই ভালো। তো যেহেতু আমার সেবা নামক আয়টা সংগঠিত হয়ে গেছে এবং এটা আমি সেবাটা দিয়ে দিছি তারে, সেহেতু সেবা আয় হিসাব ক্রেডিট করতেই হবে, আয় বৃদ্ধি পাইছে। নগদ টাকা পাইছি বা না পাইছি এটা দেখার দরকার নেই আমার। এখন যাকে আমি সেবাটা দিলাম ওই লোকই আমার কাছে সম্পদ। সাপোজ আমি এক্সকে সেবা দিলাম, তাহলে ওই মিস্টার এক্সই আমার সম্পদ। এখন ওই মিস্টার এক্সকে, ওই মিস্টার এক্স হচ্ছে দেনাদার। তা আমরা যদি একটু আরও ভালোভাবে লিখতে চাই, দেনাদার বা প্রাপ্য মিস্টার এক্স হিসাব ডেবিট, এটা লিখলে আরও বেশি ভালো হয়। আচ্ছা, আমার মনে হয় না এখানে আর কোনো সমস্যা আছে। এখানে একটা জিনিস একটু খেয়াল করবা, ব্যয়ের ক্ষেত্রে যদি বকেয়া হয় সেক্ষেত্রে বকেয়াই লিখতে হয়, তবে আয়ের ক্ষেত্রে যদি বকেয়া হয় সেক্ষেত্রে বকেয়াও লেখা যায়, অনাদায়ীও লেখা যায়। অনাদায়ী মানে বোঝায় আদায় হয় নাই এরকম। তাহলে আদায় কথাটা কখন লেখা যায়? যখন আয় হয় তখন। তো আয়ের ক্ষেত্রে যদি বকেয়া হয় সেই ক্ষেত্রে অনাদায়ী লেখা যায়। এইবার আমরা দেখব হচ্ছে ব্যয় অগ্রিম হইলে কি হয়। উদাহরণ 2। এখন আমরা শিখব ব্যয়ের অগ্রিমটা। ব্যয়ের অগ্রিমের ক্ষেত্রে জাবেদাগুলো কিভাবে হয়। তো এখানে ব্যয় হিসাবে আছে, আমরা দেখতেছি বেতন। এই যে বেতন আছে ব্যয় হিসাবে, তো অগ্রিম বেতন। তো অগ্রিম বেতন মানে কি? অগ্রিম বেতন বলতে বোঝায় কোনো এক কর্মচারী তোমার কাছে এসে বলল যে স্যার আমার পারিবারিক সমস্যা আছে, আমাকে আপনি 1 মাসের টাকা অগ্রিম দেন। তো তোমার কাছেও টাকা ছিল আর কর্মচারীও বিশ্বস্ত, তুমি তাকে 1 মাসের বেতন দিয়ে দিলা। অগ্রিম মানে সে কাজ করে নাই, জানুয়ারি মাসের রানিং, তুমি তাকে ফেব্রুয়ারি মাসের বেতনটা দিয়ে দিলা। এখন ফেব্রুয়ারি মাস কি সে তোমার কাছে তোমার প্রতিষ্ঠানে কাজ করছে? সে কিন্তু কাজ করে নাই, কিন্তু তুমি তাকে টাকাটা দিয়ে দিছো। তো ফেব্রুয়ারি মাস কাজ করার আগে যেহেতু তুমি তাকে টাকাটা দিছো, সুতরাং এইটা তোমার একটা সম্পদ, কারণ তুমি ওই কর্মচারীর কাছে সেবা পাও, মানে সে তোমার প্রতিষ্ঠানে কাজ করবে, এটা সেবাটা তুমি ওই কর্মচারীর কাছে পাও। তো আমরা কি জানি হিসাব বিজ্ঞানের সিস্টেম কিরকম কাজ করে? যদি ব্যবসা প্রতিষ্ঠানে কারো কাছে কিছু পায়, সেটা যাই হোক, নগদ টাকা হোক, সেবা হোক, যাই হোক, সেটা ওই প্রতিষ্ঠানের জন্য সম্পদ। এখন যেহেতু তোমার প্রতিষ্ঠান ওই কর্মচারীর কাছে সেবা পায়, 1 মাসের সেবা, তো এটা ওই কর্মচারীর ওই সেবাটুকু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। এখন কিসের জন্য কি হিসাবে টাকাটা দিছিলাম? বেতন হিসাবে। তাহলে এই অগ্রিম বেতনটা তোমার কাছে সম্পদ, আর এটা হচ্ছে চলতি সম্পদ। তাহলে জাবেদাটা হবে অগ্রিম বেতন হিসাব ডেবিট। আর এই জন্য যেহেতু তোমার নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। আশা করি বুঝতে পারছো, আর কোনো সমস্যা থাকার কথা না। এবারে আছে অগ্রিম ভাড়া। সেইমভাবে অগ্রিম ভাড়া আমার ব্যয়, তো এটা যেহেতু অগ্রিম করছি সুতরাং এটা চলতি সম্পদ হয়ে গেছে। তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, আর এর জন্য যেহেতু আমার নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আমার মনে হয় তোমাদের আর কোনো সমস্যা নাই বকেয়া এবং অগ্রিম জাবেদার ক্ষেত্রে। এই 5টা জাবেদাও তোমরা করবা, করার পর কমেন্টে জানাবা তোমরা আসলে করতে পারলা কি না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।